ভাবুন তো, যেই ছাত্রনেতারা গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশৃঙ্খল গণরুমের মেঝেতে বসে ক্যাম্পাসের রাজনৈতিক পেশিশক্তি নিয়ে লড়াই করছিলেন, ঠিক ৪৮ ঘণ্টা পর হ্যাঁ, ঠিক ৪৮ ঘণ্টা পর তারাই হাঁটছেন বেইজিংয়ের এমন এক রাস্তায় যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। একদম তাই। এটা কিন্তু আসলেই একটা বিশাল দৃশ্যপট পরিবর্তন। একেবারে এক মেরু থেকে অন্য মেরুতে ছিটকে পড়ার মতো একটা অবস্থা। রাইট। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বর্তমান নেতৃত্বের ঠিক এই অভাবনীয় মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর তাদের সাম্প্রতিক কিছু কার্যক্রমের ভেতরকার রসায়নটাও বোঝার চেষ্টা করব। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের আলোচনার মূল উৎস হচ্ছে ২০২৬ সালের ১৬ ও ১৭ মে প্রকাশিত বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ। যেমন ধরুন দ্য ডেইলি ক্যাম্পাস, আমার দেশ, ইত্তেফাক, দৈনিক সংগ্রাম বা ঢাকা পোস্টের মতো পত্রিকাগুলো। ঠিক। আর একই সাথে আমরা নিবিড়ভাবে বিশ্লেষণ করব এই সফরে যাওয়া ডাকসু নেতাদের নিজস্ব কিছু ফেসবুক পোস্ট। তো আমাদের মূল লক্ষ্যটা হলো এই যে দেশের অভ্যন্তরীণ ক্যাম্পাস সংস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রযুক্তিগত জ্ঞান আহরণের দুটো সম্পূর্ণ ভিন্ন ধারা কাজ করছে। হ্যাঁ, এই দুটো ধরা কিভাবে কাজ করছে বা ভবিষ্যতের কোনো ব্লুপ্রিন্ট তৈরি করছে কিনা সেটা এই উৎসগুলো থেকে গভীরভাবে বোঝা। আসলে এই আলোচনাটি শুধু একটি ছাত্র সংগঠনের রুটিন কাজ আর বিবরণ নয়। আমরা যদি সোর্সগুলোর দিকে তাকাই, দেখব এখানে একটা প্রজন্মের চিন্তাধারার পালাবদল ঘটছে। একদম। দেশের আগামী দিনের নীতি নির্ধারকদের মানসিকতার পরিবর্তন কিভাবে হয় তার একটা খুব চমৎকার কেস স্টাডি হতে পারে এই ঘটনাগুলো। রাইট। তাহলে চলুন ১৬ মে তারিখের ঘটনা দিয়ে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠিত হয়। হ্যাঁ, আর উৎসবগুলো ঘাটলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। আয়োজনের স্কেল আর শৃঙ্খলা সচরাচর আমাদের দেশের ছাত্র রাজনীতির জমায়েতের চেয়ে বেশ আলাদা ছিল। ঠিক বলেছেন। উৎসবের কাঠামোটি ছিল পুরোপুরি ডেটা ড্রিভেন। এটা গতানুগতিক কোনো বিশৃঙ্খল জমায়েত ছিল না, যেখানে যে কেউ এসে ভিড় জমাতে পারে। রাইট। পুরো প্রক্রিয়াটি গুগল ফর্মের নিবন্ধনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে। হ্যাঁ, আর শিক্ষার্থীদের ভিড় সামলাতে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে পুরো দিনটিকে ৩টি আলাদা সেশনে ভাগ করা হয়। সকালে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, তারপর দুপুরে বিজ্ঞান অনুষদ, আর সন্ধ্যায় ব্যবসায় শিক্ষা অনুষদকে নিয়ে আলাদা আলাদা সেশন। তো এই যে গুগল ফর্ম ব্যবহার করে আলাদা সেশন করা, এর পেছনের মেকানিজমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম। এটা প্রমাণ করে যে তারা কেবল লোকসমাগম দেখাতে চাইছে না, বরং একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সকে পরিকল্পিতভাবে ম্যানেজ করতে চাইছে। হ্যাঁ, এবং নবীনদের ডেলিগেট কার্ড দেয়া হয়, আর উপহার হিসেবে দেয়া হয় আল কুরআন, ব্যাগ, নোটপ্যাড এসব। বাহ্যিক এই আয়োজনের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল সেখানে দেয়া বক্তব্যগুলো। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের একটা কথা খুব জোরালো ছিল। রাইট। তিনি বলেছিলেন, ক্যাম্পাসে কোনো আদু ভাইয়ের জায়গা হবে না, এটি হবে শুধু নিয়মিত শিক্ষার্থীদের। এই আদু ভাই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা খুব গভীর ব্যাধি। একদমই তাই। বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকা অছাত্র বা পেশাদার ছাত্র রাজনীতিকরাই মূলত এই আদু ভাই। হ্যাঁ। ঐতিহাসিকভাবে ক্যাম্পাসের পাওয়ার ডায়নামিক্স বা ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে এরাই। আচ্ছা, আমি যদি এখানে একটা অ্যানালজি টানি, ধরুন এই আদুভাই কালচারটা হচ্ছে একটা শহরের ড্রেনেজ সিস্টেমের সবচেয়ে বড় ব্লকেজ বা ময়লার স্তূপের মতো। দারুণ একটা উদাহরণ। যতক্ষণ ওই ব্লকেজটা থাকবে, আপনি শহরের ওপর দিয়ে যত সুন্দর রাস্তায় বানান না কেন, একটু বৃষ্টি হলেই সব ভেসে যাবে। ঠিক। আর ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস-এসএম ফরওয়ার্ডের বক্তব্যগুলো যদি আমরা খেয়াল করি, তারা স্পষ্টভাবে ফ্যাসিবাদী আমলের গণরুম ও গেস্টরুম কালচারের কবর রচনার কথা বলেছেন। হ্যাঁ, জিএস ফরহাদ তো দুটো দারুণ বিপরীত চিত্র তুলে ধরেছেন। তিনি নবীনদের বলেছেন, আপনারা দেখবেন একদল শিক্ষার্থী লাইব্রেরিতে যাচ্ছে, ধর্মীয় অনুশাসন মেনে চলছে, আর অন্য চিত্রে দেখবেন কিছু বন্ধু ক্যাম্পাসে নেতার পিছে ছুটে বেড়াচ্ছে,
হলের ছাদে নেশা করছে। এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তারা একটা পরিষ্কার বিভাজন রেখা টেনে দিচ্ছেন। তারা বলছেন মেধা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন বনাম পেশিশক্তি এবং উচ্ছৃঙ্খলতা, রাইট। এই দুটোর মধ্যে শিক্ষার্থীদের বেছে নিতে হবে। হুম। কিন্তু একটু থামুন। ঐতিহাসিকভাবে আমাদের ছাত্র রাজনীতি তো এই আদু ভাই বা সিনিয়রদের সাংগঠনিক দক্ষতার ওপরেই নির্ভরশীল ছিল, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে রাতারাতি এই পুরো সিস্টেমটা মুছে ফেলা কি বাস্তবে সম্ভব, নাকি এটা শুধু একটা ইউটোপিয়ান আইডিয়া? সোর্সগুলো কি এই বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রূপরেখা দিচ্ছে? আপনার এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আসলে সোর্সগুলোতে সরাসরি কোনো জাদুকরী রূপরেখা নেই যে আগামীকালই সব ঠিক হয়ে যাবে। তবে তারা যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করছেন সেটা বুঝতে হবে। হুম। তারা ছাত্রনেতারা মানে নিজেদেরকে সাধারণ শিক্ষার্থীদের একটি ঢাল হিসেবে উপস্থাপন করছেন। ও আচ্ছা। উৎসগুলোতে দেখা যায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা একটি খুব স্পর্শকাতর বিষয়ের অবতারণা করেছেন। হ্যাঁ, তিনি বুয়েটের আবরার ফাহাদের মর্মান্তিক পরিণতির উদাহরণ টেনেছিলেন। একদম। তিনি বলেছেন যে যারা তাকে হত্যা করেছিল তারাও কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কিন্তু নষ্ট রাজনীতি তাদের খুনি বানিয়েছে। রাইট, মানে ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি কিভাবে মেধাবী ছাত্রদের সাইকোলজি পরিবর্তন করে দেয়, সেই মেকানিজমটা তারা সামনে আনছেন। ঠিক তাই। যারা শুনছেন তাদের একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু এখানে এই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা সফল হবে বা আদৌ হবে কিনা তার কোনো রায় দিচ্ছি না। অবশ্যই না। আমরা মূলত উৎসগুলো থেকে বিশ্লেষণ করছি যে এই নতুন নেতৃত্ব নিজেদের কিভাবে ব্র্যান্ডিং করতে চাইছে এবং তারা শিক্ষার্থীদের মনস্তত্ত্বে কোন বার্তাটা দিতে চাইছেন। একদম ঠিক। তারা বোঝাতে চাইছেন যে কাঠামোগত পরিবর্তনের চেয়েও আগে দরকার মনস্তাত্ত্বিক মুক্তি। শিক্ষার্থীরা যেন ভয় ডরহীন একটা পরিবেশে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে। হ্যাঁ, জিএস ফারহাদ আরেকটা কথাও খুব জোর দিয়ে বলেছেন যে জাতীয় নির্বাচনে একটা দল 2/3 ভোট পেয়ে সরকার গঠন করার পরও কেউ ক্যাম্পাস বা হল দখল করতে পারেনি। এবং এটাই ডাকসুর সফলতা বলে তিনি দাবি করেছেন। এটা একটা দারুণ পয়েন্ট। মানে পেশিশক্তির রাজনীতির বাইরে গিয়ে মেধাভিত্তিক ক্যাম্পাসের যে স্বপ্ন তারা দেখাচ্ছেন সেটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে একটা বড় বাগবদল। রাইট। কিন্তু এই নবীনবরণের রেশ কাটতে না কাটতেই আমরা সোর্সগুলো দ্বিতীয় অংশে প্রবেশ করি। হ্যাঁ, এবং এখানেই ঘটনাটা মোড় নেয়। নবীন বরণের অনুষ্ঠান শেষ করেই ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল সোজা চলে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গন্তব্য চীন। শনিবার সন্ধ্যা 7টার দিকে তারা রওনা হন। যাত্রার আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর.এ.বি.এম. ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং তার দোয়া নিয়ে যান। সোর্সগুলো বলছে এই প্রতিনিধি দলে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক ক্রীড়া, সমাজসেবা মানে প্রায় সব বিভাগে সম্পাদকরাই ছিলেন। হ্যাঁ, এবং এই সফরের আমন্ত্রণটা এসেছে সরাসরি চীনা দূতাবাসের কাছ থেকে। বেইজিংয়ের উদ্দেশ্যে তাদের এই 7 দিনের সফর। তো এখন আমার প্রশ্ন হলো, কেন? মানে একটা দেশের ছাত্র সংসদ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশের দূতাবাস, তাও আবার এত বড় একটা প্রতিনিধি দল। হ্যাঁ, এটা তো সচরাচর ঘটে না। একদমই না। এটা তো নিছক একটা শিক্ষা সফরও হতে পারে, তাই না? আমরা যদি একে বৃহত্তর ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটি কোনো সাধারণ শিক্ষা সফর বা প্রমোদ ভ্রমণ নয়। আচ্ছা। চীনের মতো একটি পরাশক্তি যখন একটি দেশের ছাত্র নেতৃত্বকে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানায়, তখন বুঝতে হবে এর পেছনে একটা সুদূর প্রসারী কৌশল রয়েছে। মানে সফট পাওয়ার বা নরম ক্ষমতার একটা ব্যাপার কাজ করছে এখানে। ঠিক তাই। চীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বর্তমান ছাত্র নেতৃত্বকে শুধু একটি ক্যাম্পাসের নেতা হিসেবে দেখছে না, বরং তারা এদেরকে দেখছে বাংলাদেশের ভবিষ্যতের জাতীয় নীতি নির্ধারক হিসেবে। ও, দারুণ একটা অবজারভেশন। চীনের পলিসি মেকাররা খুব ভালো করেই জানে যে আগামী 10 বা 20 বছর পর এই নেতারাই হয়তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসবেন। তাই তারা চাইছেন ভবিষ্যতের এই পলিসি মেকাররা চীনের উন্নয়ন মডেল এবং প্রযুক্তিগত সক্ষমতার সাথে একদম শুরু থেকে পরিচিত হোক। রাইট। পশ্চিমা মডেলের বাইরে গিয়ে চীনের নিজস্ব যে একটা বিশাল ইকোসিস্টেম আছে সেটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের দেওয়া। একদম তাই। আর চীনে পৌঁছানোর পর তাদের অভিজ্ঞতাগুলো যখন তারা ফেসবুকে শেয়ার করতে শুরু করলেন, তখন এই সফরের আসল উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে ওঠে। সোর্সগুলোতে তাদের ফেসবুক পোস্টের বিস্তারিত বিবরণ আছে। হ্যাঁ,
বেইজিংয়ে পৌঁছানোর পরপরই আমরা ডাকসু নেতাদের ফেসবুক টাইমলাইনে এক নতুন জগতের বর্ণনা দেখতে পাই। যেমন ডাকসু নেতা এবি জুবায়ের বা আসিফ আবদুল্লার পোস্টে আমরা দেখি তারা নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি এবং চীনের জাতীয় জাদুঘরে প্রায় ২০ কিলোমিটার হেঁটেছেন। চীনের রাজকীয় ঐতিহ্য এবং প্রাচীন ইতিহাসের সাথে পরিচিত হয়েছেন তারা। কিন্তু মজার ব্যাপার হল প্রাচীন ইতিহাসকে ছাপিয়ে তাদের সবচেয়ে বড় বিস্ময়ের জায়গা হয়ে দাঁড়ায় আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, ইতিহাসটা ছিল শুধু একটা ব্যাকগ্রাউন্ড, তাদের মূল ফোকাস ছিল টেকনোলজি। জুবায়েরের পোস্টগুলো তো রীতিমতো মুগ্ধতায় ভরা। তারা ঝনগোগুয়ানচুন সায়েন্স পার্ক বা সংক্ষেপে জেড পার্ক, হুয়াওয়ে এবং মেগভি পরিদর্শন করেছেন। হ্যাঁ, মেঘভি হচ্ছে চীনের অন্যতম বড় একটি এআই কোম্পানি। জুবায়ের লিখেছেন, চীনারা প্রযুক্তিগত দিক থেকে কতটা এগিয়ে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেখানে তারা 5th জেনারেশন বা 5G, এআই চালিত গাড়ি, চালকবিহীন যানবাহন, বায়োমেডিসিন, অ্যাডভান্সড মাইক্রোচিপস আর মহাকাশ গবেষণার অভাবনীয় সব সাফল্য দেখেছেন। তো এখানে আমি একটু গভীরে যেতে চাই। এই যে 5G এআই চালিত গাড়ির কথা তারা বলছেন, সাধারণ গাড়ির সাথে এর পার্থক্যটা কোথায়? এটা দেখে তারা এত মুগ্ধ কেন হলেন? খুব চমৎকার একটা প্রশ্ন। দেখুন, একটা সাধারণ চালকবিহীন গাড়ি হয়তো সেন্সর দিয়ে রাস্তা মেপে চলতে পারে, কিন্তু 5G এবং এআই যুক্ত হওয়ার মানে হল গাড়িটা পুরো শহরের ট্রাফিক সিস্টেম, অন্য গাড়িগুলো এবং পথচারীদের সাথে রিয়েল টাইমে মানে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করছে। ও আচ্ছা। 5G নেটওয়ার্কের কারণে গাড়িটার এআই সিস্টেম সাথে সাথে সিগন্যাল পেয়ে ব্রেক কষতে পারবে, যা মানুষের রিফ্লেক্সের চেয়েও দ্রুত। ওয়াও! চীনারা এই প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয়। ডাকসু নেতারা যখন এটা নিজ চোখে দেখেছেন, তারা বুঝতে পেরেছেন যে ভবিষ্যৎটা আর মানুষের পেশি শক্তি বা ম্যানুয়াল কন্ট্রোলের ওপর নির্ভর করছে না, পুরোটা ডেটা এবং অ্যালগোরিদমের ওপর নির্ভরশীল। আর শুধু জুবায়ের নন, ভিপি সাদিক কায়েমও তার পোস্টে হুয়াওয়ে এবং মেগভির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। হুয়াওয়ে কিভাবে এআই চালিত ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট সিটি ম্যানেজমেন্ট এবং মডার্ন ট্রাফিক সিস্টেম তৈরি করছে, সেটা তারা হাতে কলমে দেখেছেন। হ্যাঁ, মেঘভির বিষয়টা খুবই ইন্টারেস্টিং। রাইট। বিশেষ করে মেগভির ডিজিটাল সিকিউরিটি ও ফেস আনলক প্রযুক্তি তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। এই মেগভি প্রযুক্তিটা আসলে কিভাবে কাজ করে? মেঘভি মূলত ফেশিয়াল রেকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে একটা মানুষের চেহারার হাজার হাজার ডেটা পয়েন্টস তার সেকেন্ডের ভগ্নাংশে ম্যাপ করে ফেলতে পারে। মানে চোখের পলকে? একদম। একটা স্মার্ট সিটিতে যখন এই প্রযুক্তি বসানো হয়, তখন পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা একটা সেন্ট্রাল ডেটাবেসের আওতায় চলে আসে। কে কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু নিমিষেই ট্র্যাক করা যায়। ডাকসু নেতারা এই ডিজিটাল সিকিউরিটির নিশ্চিদ্র রূপটা দেখে বিস্মিত হয়েছেন, কারণ এটা অপরাধ দমন থেকে শুরু করে নাগরিক সুবিধা দেওয়া সব ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, আসিফ আবদুল্লাহ তার পোস্টে ঠিক এই কথাটাই বলেছেন যে চীন শুধু আধুনিক প্রযুক্তিই গ্রহণ করছে না, বরং ভবিষ্যতের জন্য নতুন মানও স্থাপন করছে। রাইট। আর এই অভিজ্ঞতাগুলো তাদের চিন্তাধারায় কতটা প্রভাব ফেলেছে সেটা জুবায়েরের একটা তীক্ষ্ণ মন্তব্য থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায়। কোন মন্তব্যটা? তিনি তার পোস্টে লিখেছেন, সামনের বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরও মধুর ক্যান্টিনে মারামারি আর নেতার গাড়ির পেছনে দৌড়ানোর কালচার থেকে বেরিয়ে এসে প্রযুক্তির উন্নয়নে ফোকাস করার বিকল্প নাই। দারুণ একটা কথা। এই কথাটা আমার কাছে একটা বিশাল আহা মোমেন্ট বলে মনে হয়েছে। একটা দেশের ছাত্রনেতা যিনি দেশে ফিরে হয়তো আবার কোনো রাজনৈতিক জমায়েতে বক্তব্য দেবেন, তিনি নিজে উপলব্ধি করছেন যে প্রথাগত পেশিশক্তির রাজনীতি এখন কতটা অচল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি। মানে তারা বুঝতে পারছেন যে শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে তো আর গ্লোবাল ইকোনমিতে টিকে থাকা যাবে না। একদমই না। কিন্তু এখানে আরেকটা দিক আছে, প্রযুক্তি কিভাবে শুধু বড় বড় শিল্পের নয়, বরং দৈনন্দিন নাগরিক জীবনের সাধারণ সমস্যার সমাধান করতে পারে, সেই মেকানিজমটাও তারা ধরতে পেরেছেন। হ্যাঁ, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলামের পোস্টটি যদি আমরা খেয়াল করি, তিনি খুব দারুণ একটা পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি চীনের নগর ব্যবস্থাপনা গভীরভাবে লক্ষ্য করেছেন। ঢাকা শহরে যেখানে যানজট আমাদের নিত্যদিনের দুঃস্বপ্ন, সেখানে তিনি দেখেছেন প্রচুর বাস ও কার চলার পরও বেজিংয়ে যানজট কম, কারণ চীনারা প্রচুর হাঁটে। হ্যাঁ, আর সেখানে ইলেকট্রিক স্কুটার ও বাইসাইকেলের ব্যাপক প্রচলন রয়েছে। যেমন ধরুন জো বাইক,
যা কিউআর কোড স্ক্যান করে চালানো যায়। রাইট। এই জো বাইক বা শেয়ার্ড মোবিলিটি সিস্টেমের পেছনের লজিকটা বলতে হবে। এটা শুধু কয়েকটা সাইকেল রাস্তায় ফেলে রাখার বিষয় নয়। আচ্ছা। এই সাইকেলগুলো জিপিএস দিয়ে ট্র্যাক করা হয় এবং এর ডেটা শহরের স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে যায়। এআই তখন বিশ্লেষণ করে যে শহরের কোন এলাকায় কোন সময় বেশি মানুষ সাইকেল খুঁজছে এবং সেই অনুযায়ী ট্রাফিক সিগন্যালগুলো অপটিমাইজ করা হয়। ও, দারুণ তো। মাঝারুল ইসলাম ঠিক এই জিনিসটাই খেয়াল করেছেন যে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা মানে শুধু চওড়া রাস্তা বানানো নয়, রাস্তার পাশে পার্কিং ব্যবস্থা কম রেখে যান চলাচলকে মসৃণ করা আর মানুষকে হাঁটতে বা সাইকেল চালাতে উৎসাহিত করার যে ইকোসিস্টেম, সেটা তাদের মনোজগতের নতুন চিন্তার খোরাক যোগাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ঢাকার মতো একটা অপরিকল্পিত শহর যেখানে রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই, ড্রেনেজ সিস্টেম খারাপ, সেখানে কি চীনের এই হাইটেক স্মার্ট সিটি ম্যানেজমেন্ট আক্ষরিক অর্থেই কপিপেস্ট করা সম্ভব? হুবহু কপিপেস্ট করা কখনোই সম্ভব নয়, এবং আমার মনে হয় না ডাকসুনে তারা সেটা ভাবছেন। সাদিক কায়েম তার পোস্টে স্পষ্টই বলেছেন যে ব্যক্তিজীবন থেকে নগর জীবন প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই সব জটিল সমস্যার সহজ সমাধান সম্ভব। অর্থাৎ তারা কনসেপ্টটা নিতে চাইছেন, মানে মূল আইডিয়াটা। হ্যাঁ, ঢাকার জন্য হয়তো 5G চালিত গাড়ির চেয়ে ট্রাফিক সিগন্যালগুলোকে এআই এর মাধ্যমে অটোমেট করাটা বেশি জরুরি। বিশ্বায়নের যুগে একটা দেশকে এগিয়ে নিতে হলে কাঠামোগত এবং প্রযুক্তিগত সক্ষমতা যে সমানভাবে জরুরি, এই বাস্তবতার মুখোমুখি তারা হয়েছেন। রাইট। তারা নিজেদের দেশের যানজট আর কোলাহলপূর্ণ রাজধানীর সাথে চীনের এই স্মার্ট সিটি ম্যানেজমেন্টের একটা তুলনামূলক চিত্র মেলাতে শুরু করেছেন। তাহলে পুরো আলোচনা শেষে আমরা যদি আজকের উৎসগুলোর একটা সারসংক্ষেপ টানি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃত্বের অত্যন্ত চমৎকার একটি দ্বিমাত্রিক রূপ দেখতে পাচ্ছে। দুটো আলাদা ফোকাস। হ্যাঁ, একদিকে তারা দেশের ভেতরে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর ভাষায় গণরুম গ্যাস্ট্রোমের মতো ভীতিকর সংস্কৃতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা চাইছেন ক্যাম্পাসে আদুভাইদের যে জবরদখল বা পেশি শক্তির রাজনীতি, সেই ময়লার স্তূপটা পরিষ্কার করতে। আর ঠিক অন্যদিকে সেই একই নেতৃত্ব দেশের সীমানা পেরিয়ে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, এআই চালিত স্বশাসিত যানবাহন, স্মার্ট সিটি এবং ফেস আনলক প্রযুক্তির ধারণাগুলো আত্মস্থ করছেন। একদম। তারা বুঝতে পারছেন যে ভবিষ্যৎ রাজনীতির ভাষা শুধু রাজপথের স্লোগান নয়, বরং ডেটা, অ্যালগোরিদম এবং প্রযুক্তিগত উৎকর্ষ। রাইট। যারা শুনছেন তাদের জন্য এই বিষয়গুলো গভীরভাবে জানা জরুরি, কারণ আজকের এই ছাত্রনেতাদের প্রযুক্তিগত ও রাজনৈতিক চিন্তাধারার যে বিবর্তন আমরা দেখছি, সেটাই হয়তো আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ব্লুপ্রিন্ট তৈরি করবে। একদম ঠিক। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমি একটা সম্পূর্ণ ভিন্ন দিক নিয়ে একটু ভাবতে চাই, একটা চূড়ান্ত চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। নিশ্চয়ই। দেখুন, ডাকসু নেতারা চীনে গিয়ে মেগাভির ফেস আনলক প্রযুক্তি, এআই এবং প্রযুক্তি নিয়ন্ত্রিত স্মার্ট সিটির যে চরম উৎকর্ষ দেখে মুগ্ধ হয়েছেন, তার কিন্তু আরেকটা দিকও আছে। সার্ভেলেন্স বা নজরদারি। হ্যাঁ, এই ধরনের প্রযুক্তি কিন্তু নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের ব্যাপক, নিখুঁত এবং প্রশ্নহীন নিয়ন্ত্রণের মেকানিজমও তৈরি করে। রাইট। একটি স্মার্ট সিটিতে প্রতিটি পদক্ষেপ স্ক্যান করা যায়, রাস্তার প্রতিটি ক্যামেরায় প্রতিটি মুখ ট্র্যাক করা যায়। বিষয়টা খুবই স্পর্শকাতর এবং গভীর। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে নজরদারির মাত্রাও বাড়ে। তো আমার প্রশ্নটা এখানেই, দেশীয় ক্যাম্পাসে এই নেতারা সবেমাত্র শিক্ষার্থীদের জন্য যে ব্যক্তিগত স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণরুমের ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার তীব্র সংগ্রাম করছেন, ভবিষ্যতে যখন তারা রাষ্ট্রের নীতি নির্ধারক হবেন, তখন এই উচ্চমাত্রার প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং ব্যক্তি স্বাধীনতার মধ্যে তারা ঠিক কিভাবে ভারসাম্য বজায় রাখবেন? এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য। হ্যাঁ, একদিকে নিখুঁত স্মার্ট সিটির অ্যালগোরিদম যা সবকিছু নিয়ন্ত্রণ করে, অন্যদিকে মুক্ত চিন্তার গণতান্ত্রিক পরিসর যা তারা ক্যাম্পাসে চাইছেন। এই দুটোর মেলবন্ধন কি আদৌ সম্ভব? ভাববার মতো বিষয়। নাকি চরম প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে গিয়ে আমরা অজান্তেই সেই ব্যক্তি স্বাধীনতাকেই হারিয়ে ফেলব, যার জন্য আজ তারা লড়াই করছেন? এই প্রশ্নটাই আজ যারা শুনছেন তাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে যাচ্ছি।